তারা সীমান্ত পাড়ি হয়ে এই ৩,৮০,০০০ অবৈধ অভিবাসী ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে বিভিন্ন দেশে ঢুকেছে এবং এইটা প্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু তাদের একটা চলমান প্রক্রিয়া। তারা কিন্তু এটা এখন শুরু করে নাই। এটা অনেক আগে থেকেই শুরু করেছিল এবং ২০২৪ সালেই আপনার এটা ইউরোপিয়ান পার্লামেন্টে কিন্তু এটা নিয়ে আলোচনা হয় এবং তাদের একটা সিদ্ধান্ত গৃহীত হয়। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সকল দেশের যেই সকল দেশ থেকে আবেদন করলে কম গৃহীত হয় তাদেরকে ফাস্ট ট্র্যাকে নিয়ে উইদিন 3 মান্থস তাদেরকে একটা ডিসিশন দিয়ে এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার দেশ থেকে রিমুভ করা যায়। বাংলাদেশের ক্ষেত্রে তারা ডেফিনিটলি এই বিষয়টা তাদের বিবেচনা করতেই হবে before they make it finalized. Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. ইউরোপীয় ইউনিয়ন বলছে ২০২৩-২৪ সালে যে সমস্ত দেশগুলো থেকে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে অ্যাসাইলামের জন্য আবেদন করা হয়েছিল তার মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষ ৬ এর মধ্যে। অর্থাৎ বাংলাদেশ থেকে ২০২৪ সালে আবেদনকারীর সংখ্যা ছিল ৪৩,২৩৬ জন। শুধুমাত্র ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে এই আবেদনপত্রগুলো জমা পড়েছে, কিন্তু তখনও বাংলাদেশের ৪৭,০০০ আবেদনকারীর আবেদন বিবেচনার জন্য ঝুলেছিল। তো ইউরোপীয় ইউনিয়ন বলছে এই আবেদনকারীর ৯৬% আবেদনই বাতিল হয়েছিল। তো ব্যবসা সঞ্জয়, বাংলাদেশ নিরাপদ দেশ বলে বলছে ইউরোপীয় ইউনিয়ন। তো আবার এই ডাটাটি আমরা দেখলাম ২০২৩ এবং ২৪ সালের। আপনি যদি একটু বিশ্লেষণ করতেন। জি, তানভীর ভাই, এটা আসলে একটা তাদের একটা প্রিভিয়াস প্রক্রিয়া। তারা যখন দেখেছিল, আপনি যদি পুরো ইয়েটা দেখেন যে ২৩ এবং ২৪ সালে তাদের যে অ্যাসাইলাম যে প্রার্থী ছিল প্রায় ৩,৮০,০০০। সো ওই তারা সীমান্ত পাড়ি হয়ে এই ৩,৮০,০০০ অবৈধ অভিবাসী ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে বিভিন্ন দেশে ঢুকেছে এবং এইটা প্রেক্ষিতে কিন্তু এটা কিন্তু তাদের একটা চলমান প্রক্রিয়া। তারা কিন্তু এটা এখন শুরু করে নাই। এটা অনেক আগে থেকেই শুরু করেছিল এবং ২০২৪ সালেই আপনার এটা ইউরোপিয়ান পার্লামেন্টে কিন্তু এটা নিয়ে আলোচনা হয় এবং তাদের একটা সিদ্ধান্ত গৃহীত হয় যে তারা এটা ২০২৬ সালের জুন মাসের মধ্যে তাদেরকে এই বিষয়টা কার্যকর করার তাদের ইচ্ছা ছিল এবং তারা দুইটা বিষয়কে ভেরি ইম্পর্টেন্ট এখানে প্রাধান্য দিয়েছে। একটা হচ্ছে যেই সকল দেশ আপনার যাদের 20%, যেসব দেশের 20%-এর বেশি আবেদন রিফিউজড হয়, তার মানে হচ্ছে এই দেশের আবেদনকারীদের মধ্যে বেশিরভাগ অংশ হচ্ছে রিফিউজ হচ্ছে এবং তারা মনে করছে যে এখানে হয়তো এই দেশগুলোকে যদি তারা আলাদা করে নিরাপদ বা অন্য কোনো স্পেসিফিক একটা ক্যাটাগরিতে ফেলে দেওয়া যায়, তাহলে তাদের সকল অ্যাসাইলাম কেসগুলোকে বিবেচনা করতে তাদের সহজ বা সুবিধা হবে। এই কারণেই কিন্তু তারা যে সকল দেশ থেকে, যেমন বাংলাদেশ থেকে, যদি তারা মনে করে যে 20%-এর বেশি আবেদন গৃহীত হয় না, তার মানে 20%-এর কম হয়, এই জন্যই তারা আলাদা একটা ক্যাটাগরি করছিল এবং থার্ড পার্টি এবং সেফ কান্ট্রিটা করছিল। তাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সকল দেশের যেই সকল দেশ থেকে আবেদন করলে কম গৃহীত হয় তাদেরকে ফাস্ট ট্র্যাকে নিয়ে উইদিন 3 মান্থস তাদেরকে একটা ডিসিশন দিয়ে এবং তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব আপনার দেশ থেকে রিমুভ করা যায়, এটা ছিল মূলত তাদের উদ্দেশ্য। বাট অবভিয়াসলি বাংলাদেশের ক্ষেত্রে তারা কিন্তু, যেহেতু ৫ই অগস্টের আগে থেকেই এই প্রক্রিয়াটা শুরু হয়, এই ৫ই অগস্টের পর আপনার রাজনৈতিক ক্লেমগুলোর ক্ষেত্রে, স্পেশালি পলিটিক্যাল ক্লেমগুলোর ক্ষেত্রে তারা কিভাবে দেখবে, অবভিয়াসলি এটা ডিপেন্ড করবে তাদের নতুন করে তারা কিভাবে প্রসেসটা। তো তাহলে এই যে ট্রানজিশনাল টাইমটা আমরা ভাবছি, ওনারা সিদ্ধান্ত নিলেন ২০২৩-২৪ সালে এবং তার আগের ঘটনাগুলোকে বিবেচনা করে বাংলাদেশকে নিরাপদ মনে করলেন। তো তাহলে এখন যে পরিবর্তিত একটা রাজনৈতিক পরিস্থিতি আছে, এই রাজনৈতিক পরিস্থিতি একটা বড় অংশের মানুষই তো দেশ ছেড়ে চলে গেছেন, তারাও তো অ্যাসাইলাম করবেন। তো এখন বাংলাদেশ যেহেতু সেফ কান্ট্রি, এখন কি বাংলাদেশ থেকে আবেদনপত্র পাঠালে এটা গ্রহণ হওয়ার সম্ভাবনা আরো কমে যাবে? না, অবভিয়াসলি এখানে কিন্তু তামিম ভাই একটা জিনিস আমি একটু আপনাকে বলি, বিকজ এটা কিন্তু একটা প্রপোজাল মাত্র এবং এই প্রস্তাব যেগুলো করা হয়েছে এগুলো কিন্তু
has to be approved by the European Parliament এবং প্রত্যেকটা যে দেশ রয়েছে ইন্ডিভিজুয়াল কান্ট্রিগুলো কিন্তু এটাকে অ্যাপ্রুভ করতে হবে। সো অবভিয়াসলি এর মধ্যে কিন্তু আপনি দেখেছেন যে যারা ক্রিটিক্স আপনার হিউম্যান রাইটস অনেক অর্গানাইজেশনস রয়েছে তারা কিন্তু অলরেডি বলছে যে এই বিষয়গুলো হচ্ছে অত্যন্ত বিভ্রান্তিকর এবং অনেকগুলো দেশ রয়েছে যেখানে আপনার মানবাধিকার লঙ্ঘনের একদম প্র্যাকটিক্যাল অনেক প্রমাণ রয়েছে। তো এই বিষয়গুলোকে তারা অবভিয়াসলি বিবেচনা করবেন এবং তারা কিন্তু বলছেন যে যাদের আপনার আপনার প্রপার ক্লেইম রয়েছে, আপনার জেনুইন ক্লেইম রয়েছে, তাদেরকে কিন্তু তারা কখনোই নিজ দেশে ফেরত পাঠাবেন না। অবভিয়াসলি তাদের এটা আমি বিশ্বাস করি, অ্যাটলিস্ট অন্য দেশের কথা আমি বলছি না, বাংলাদেশের ক্ষেত্রে তারা ডেফিনেটলি এই বিষয়টা তাদের বিবেচনা করতেই হবে টু বিফোর দে মেক ইট ফাইনালাইজ। সো এটা মানে এটি আইন, মানে মূল কথা হচ্ছে এটি প্রস্তাবনা, এটি এখনো আইনে পরিণত হয়নি। যতক্ষণ পর্যন্ত আইনে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত শঙ্কার কিছু নেই। শঙ্কার কিছু নাই। এন্ড অবভিয়াসলি একটু এখানে এড করতে চাই, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে যে দেশগুলো রয়েছে এটা হচ্ছে তাদের বিষয়, বাট অবভিয়াসলি যেহেতু ইউকে ইজ নট এ পার্ট অফ দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, এটা কিন্তু আমাদের যুক্তরাজ্যে সরাসরি কোনো ইম্প্যাক্ট পড়বে না আনলেস যুক্তরাজ্য স্পেসিফিক কোনো স্টেপ নেয়। বাট এটা নেওয়ার ক্ষেত্রে অবভিয়াসলি যুক্তরাজ্য অনেক তথ্য ঘেটে তারপর ডিসিশন নেবে। সো আমি মনে করছি না আপাতত যারা যুক্তরাজ্যে ক্লেম করছে তাদের ক্ষেত্রে এটা সরাসরি কোনো ইম্প্যাক্ট ফেলবে এই নিউজটা। ধন্যবাদ। তো অনেকেই তো মনে করছেন যে ইউরোপ সিদ্ধান্ত নিয়েছে এটা যুক্তরাজ্যেও ইম্প্যাক্ট পড়তে পারে। তাহলে যুক্তরাজ্য ইউরোপের জোনের মধ্যে হলো ইউরোপীয় ইউনিয়নভুক্ত না হওয়ার কারণে এই সংকটটি হবে না। সরাসরি ইম্প্যাক্ট পড়বে না। সরাসরি ইম্প্যাক্ট পড়বে না। ধন্যবাদ ব্যাচের সঞ্জয়।